আমার জীবনযাপনটা হচ্ছে মালবোরো গোল্ড থেকে ক্যামেলে নেমে আসা। আচ্ছা, যে চাইলেও আর এফোর্ড করা যাচ্ছে না। একটা জামাতি প্রোপাগান্ডা যে গণজাগরণ মঞ্চ হয়েছে দেখে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছে। হেফাজতে ইসলামের একটা অংশ যে শেখ হাসিনাকে কওমি জননী এক্স্যাক্টলি। হেফাজত ইসলাম এই ব্যাপারে ব্যাখ্যা দেয় যে টিআর মানে টিচার্স রিপ্রেজেন্টেটিভ। স্পিক উইথ রশিদের আরেকটা এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি এবং প্রতি পর্বের মতো আমাদের হট সিটে কিন্তু ডাকসুর সব হেভিওয়েট ক্যান্ডিডেটরা আছেন। আমরা কিন্তু আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে দেখছি। সবসময় মনে রাখবেন আমাদের এই শো আপনাদের মত, অমত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। আশা করবো আপনারা সবসময় আমাদের শোটার সাথেই থাকবেন, আমাদের কন্টেন্টগুলো ছড়িয়ে দিবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার সাথে যিনি বসে আছে, হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস অ্যান্ড বলা চলে উনি একজন হেভিওয়েট। ডেফিনেটলি আমার সাথে আজকে বসে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এবং ডাকসু কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী মেঘ মোল্লার বসু। ধন্যবাদ দাদা, স্বাগত আপনাকে আমার পডকাস্টে। কেমন আছেন? আছি। মানে নির্বাচন কেন্দ্রিক প্রচুর শারীরিক চাপ, প্রচুর পরিমাণ প্রতিবন্ধকতা, প্রচুর পরিমাণে হিসাব নিকাশ গণিত, তো সবকিছু মিলে প্রচন্ড চাপে আছি। তবে একই সাথে আসলে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছি, তো এরকম পলিটিক্যালিটি আসলে আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি নাই, যে এত রাজনৈতিকতা চারপাশে। মানে সবাই চিন্তা করছে, সবাই বক্তব্য দিচ্ছে, মত হচ্ছে, দ্বিমত হচ্ছে, মানে আক্রমণ প্রতি আক্রমণ। তো পুরোটার মধ্যে একটা আনন্দের জায়গা হচ্ছে, খুব স্ট্রেসফুল অবশ্যই, কিন্তু একটা মজার বা আনন্দের জায়গা হচ্ছে যে এরকম একটা ক্যাম্পাস আমরা সবসময় চেয়েছিলাম, যে যেখানে কোনো একাধিপত্য নাই, কে জিতবে কে হারবে কি হবে, সবার সাথে নানান রকম সমীকরণ। মানে একটা খুবই কি বলবো, একটা বহুমতের যে একটা বিশ্ববিদ্যালয় এবং দেশ, সেটার একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো সেটা একই সঙ্গে খুবই আনন্দদায়ক, কিন্তু ব্যক্তিগতভাবে খুবই স্ট্রেসড আউট। আর আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো বিগত অনেকগুলো বছর আপনাকে দেখেছি এবং আমরা যারা কাছাকাছি জনরার তারা কিন্তু মেঘদাকে ওই যে বলে না, মেঘ মোল্লার হচ্ছে বৃষ্টি নামানোর রাগ, মেঘ মোল্লার শব্দটার অর্থ। আমরা জানি যে মেঘদা যদি কোথাও দাঁড়িয়ে গর্জন করে বৃষ্টি নামবে, এটা আমরা বিশ্বাস করতাম। তো এত কিছুর পরে আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে মেঘদা ভিপি পদে ক্যান্ডিডেট হবে। আপনি কেন জিএস পদটা নিলেন, আবার ইমিকে কেন ভিপি পদে দিলেন, এটা যদি একটু খোলাসা করতেন। আমরা শুরু থেকেই আমাদের যেই বামপন্থীদের জোট, গণতান্ত্রিক ছাত্র জোট, আমরা ক্যাম্পাস পরিস্থিতি বিষয়ক আমাদের যে বিশ্লেষণটা, সেই বিশ্লেষণটা ছিল যে আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে একটা এক্সক্লুসিভলি লেফট উইং প্যানেলের আহামরি উপযোগিতা নেই। কোন সেন্সে নাই, যে অবশ্যই আমাদের যেই প্যানেল তার ম্যানিফেস্টোতে শিক্ষার যে ব্যয় বৃদ্ধি, যে শিক্ষা সংকোচন নীতি, তার বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থান থাকবে, ম্যানিফেস্টোতে ওইসব জিনিসপত্র থাকবে। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তীতে একটা অন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে আপনার নারীর স্বাধীনতা, যদিও জুলাই অভ্যুত্থানের সময় নারীরা একদম ফ্রন্ট লাইনার ছিল, কিন্তু নারীর স্বাধীনতা সারা দেশ জুড়ে নানানভাবে খর্বিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে মব সন্ত্রাস হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার কি বলবো, বিভিন্ন সাম্প্রদায়িক জিনিসপত্র যেগুলো হয়তো 1-1.5-2 বছর আগেও নর্মালাইজড ছিল না পলিটিক্সে, সেগুলো নর্মালাইজড হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সারা দেশে, সেগুলা নানান ফর্মে হুলুণ্ঠিত হয়েছে, ভাঙা হয়েছে। তো এক ধরনের একটা প্রতিক্রিয়াশীল, ধর্মীয় প্রতিক্রিয়াশীল, এর আগে জাতিবাদী প্রতিক্রিয়াশীলতা তো আওয়ামী লীগ আমলে ছিল, একটা ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার একটা আবহকে কাজে লাগিয়ে মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেগুলোকে নানান ফর্মে খর্ব করার একটা প্রচেষ্টা চলছে। তো সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা শুধুমাত্র একটা বামপন্থীদের প্যানেল করতে চাই না, আমরা এমন একটা প্যানেল করতে চাই যে প্যানেলটার সম্মুখভাগে এমন মানুষ থাকবেন, যে মানুষেরা শেখ হাসিনার আমলেও তার যে স্বৈরাচার, সেই স্বৈরাচার আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অবস্থান নিয়ে রাজনীতি করেছেন। আবার মোর ইম্পর্টেন্টলি, যারা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতেও বিক্রি হয়ে যান নাই, যারা ইউনূস সরকারের বিরুদ্ধেও
তাদের যে রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থান বজায় রেখেছেন। সো আমরা শুরু থেকে ইনফ্যাক্ট আমরা শুরুতে উমামাকেও, এখন তো বোধহয় বলাই যায়, আমরা শুরুতে উমামা ফাতেমাকেও অ্যাপ্রোচ করেছিলাম যে উমামা আমাদের ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান কিনা। আমার নিজস্ব একটা অবস্থান আছে এবং তিনি সম্ভবত আমরা যেই সমস্যাগুলিকে প্রধান সমস্যা হিসেবে শনাক্ত করলাম দেশের রাজনীতির প্রেক্ষাপটে, সেগুলিকে হয়তো প্রধান সমস্যা হিসেবে শনাক্ত করেন না। তো তিনি আসলে আমাদের সাথে দাঁড়াতে সম্মত হননি। তো তখন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা এই প্যানেলটা যাতে কোনোভাবেই শুধুমাত্র বামপন্থীদের প্যানেল না হয়, এটা এনশিওর করব। তো যখন ইমি আপা ভিপি পদে মানে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা দিলেন, তখন আমরা ইমি আপার সাথে যোগাযোগ করে বলি যে আমরা এমন একটা প্যানেল বানাতে চাচ্ছি যে এই প্যানেলে বামপন্থীদের বাইরেও অন্যান্য মানুষজন যারা এই ডেমোক্রেটিক ভ্যালুজগুলোতে বিশ্বাস করেন, সেই ডেমোক্রেটিক ভ্যালুজগুলোতে বিশ্বাস করা মানুষজনকে ইনকর্পোরেট করতে চাই। তো সেই জায়গা থেকে যখন ইমি আপা ভিপি পদে দাঁড়াতে নিজে থেকেই স্বতন্ত্র হয়ে দাঁড়াতে চেয়েছিলেন, আমরা খুবই মানে খুশি মনে আসলে তাকে যেই ভিপি পদটা, সেই ভিপি পদটা ইমি আপাকে দাঁড় করিয়ে আমি জেনারেল সেক্রেটারি এবং হচ্ছে জাবির আহমেদ জুবেল এজিএস এভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করার বা একটা প্যানেল তৈরি করার সিদ্ধান্ত। এটা কি অনেকটা লাইক নারী নেতৃত্বকে প্রমোট করার কোনো ব্যাপার এখানে আছে? নারী নেতৃত্বকে তো আমরা সর্বোচ্চ প্রমোট করার চেষ্টা করছি। আপনাদের 11 জন প্যানেল, আমাদের হাইয়েস্ট রাইট, প্রায় 40% এর কাছাকাছি হচ্ছে নারী প্রতিনিধিত্ব। তো ইমি আপাকে অ্যাজ সাচ শুধু নারী হিসেবে আমরা দেখছি না, আমরা দেখছি যে ইমি আপার একটা খুব গুরুত্বপূর্ণ জার্নি আছে। ইমি আপা প্রথমে যখন ক্যাম্পাসে এসেছেন, তিনি দীর্ঘদিন স্লোগান ৭১ করেছেন। ওই আওয়ামী লীগের আমলে প্রচুর মানুষ ছিলেন যারা হচ্ছে মানে আওয়ামী লীগ খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো, এই লাইনে ছিলেন। তারপরে আস্তে আস্তে ওনার একটা পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে, যে ট্রানজিশনটা আমাদের সবার চোখের সামনে ঘটেছে, ডাকসু নির্বাচন ধরে, আবরার ফাহাদের হত্যাকাণ্ড ধরে, এবং একটা বিশাল ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে ইমি আপা একটা খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বিরোধী ভয়েসে পরিণত হয়েছেন। এবং তার পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটিতে প্রথমে ঢুকেছেন, কিন্তু জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন রকম প্রতিক্রিয়াশীল আচরণ, বিশেষত নারী প্রশ্নে, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু প্রশ্নে, মব কোয়েশ্চেনে, মানবাধিকার প্রশ্নে, ইভেন আওয়ামী লীগের মানবাধিকার থাকবে কিনা এই কোয়েশ্চেনে তিনি একটা রেজিস্ট্যান্ট ভূমিকা রেখেছেন। তো আমরা যখন প্যানেলটি তৈরি করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে ইমি আপা আমাদের জন্য একটা বেস্ট ক্যান্ডিডেট ভিপি পদে, যেটি আসলে আমার প্যানেলটার যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিটা এনশিওর করছে, নট অনলি ইন টার্মস অফ জেন্ডার বাট অলসো ইন টার্মস অফ আইডিওলজি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে ইমি আপাকে খুব মনে হয়েছে যে আমাদের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট। বাম রাজনীতির প্রশ্নে একটু আসি। আমরা কয়েকদিন আগে আপনাকে আপনার স্ট্যাটাসে লিখতে দেখেছি যে আপনি লিখেছেন বাকি পলিটিক্যাল সাপোর্টের যে ক্যান্ডিডেট আছে তাদের মতন অর্থ সংস্থানের সুযোগ আপনার নাই, আপনি হয়তো অতটা ক্যাপাবিলিটি রাখেন না তাদের মতো। আর এর বাইরে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় অনেক ট্রোল দেখি। রিসেন্টলি আমরা দেখলাম যে আপনার একটা প্যান্ট নিয়েও ট্রোল হয়েছে, আপনি এটা পরে আসছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানে বাম রাজনীতিতে ফান্ডিং এর ব্যাপারটা কি আসলেই ক্রাইসিস, নাকি এটা জাস্ট একটা কভার আপ টু শো যে আমরা খুব মিনিমাল সবকিছু করি? এটা আমি একটু জানতে চাই ক্লিয়ারলি। যদি মিনিমাল সবকিছু করাটা প্রশংসাযোগ্য হইতো তাহলে এই কোয়েশ্চেনটা অ্যাপ্লিকেবল হইতো। আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি যেটা হাইলি কনজিউমারিস্টিক, যেখানে কনজিউমারিজম এবং কনজিউমার ফেটিশিজম খুব ভয়াবহ একটা জায়গা অবস্থান করছে। সেই জায়গায় এটা তো 1980 সাল না যে আমি এক পাঞ্জাবি 7 দিন পরলে মানুষ প্রশংসা করে বলবে হ্যাঁ কত মিনিমালিস্টিক, বরং সেগুলো আপনি নিজেই বললেন যে এটা নিয়ে ট্রল ও মুক্তমত ইত্যাদি ইত্যাদি হয়। এখন বাম রাজনীতি করতে হলে আপনার মিনিমালিস্টিক জীবন যাপন করতে হবে বা কৃত্রিমভাবে মিনিমালিস্টিক জীবন যাপন করতে হবে, সেটা এরকম না। কিন্তু আমি মজা করে ভাবছিলাম যে আমি যতদিন ইভেন 2018-19 পর্যন্ত, যতদিন পর্যন্ত এরকম সিরিয়াসলি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, তখন আমার যে জীবনযাপন, সেই জীবনযাপনের জন্য মানে আমি যদি এভাবে করে বলি যে আমার জীবনযাপনটা হচ্ছে মালবোরো গোল্ড থেকে ক্যামেলে নেমে আসা আর কি। আচ্ছা, যে চাইলেও আর এফোর্ড করা যাচ্ছে না, কারণ আমি একটা সিগারেট খাইতে হলে পাশে আর দুইটা মানুষ আছে, তাকেও একটা সিগারেট অফার করতে হচ্ছে, সে যদি স্মোকার হয়। আমি সিগারেটের উদাহরণ দিয়ে দিলাম, আশা করি আপনার দর্শক খারাপ ভাবে নেবেন না। এখন তো আবার মানুষজন দেখলাম যে সিগারেট টিগারেট ধরাই হচ্ছে প্রার্থিতা জারি করতেছেন, যাই হোক, তো দ্যাটস অ্যানাদার পয়েন্ট। কিন্তু মানে বিষয়টা হচ্ছে একটু মোর টু দ্য পয়েন্ট যে মিনিমালিস্টিক জীবনযাপনটা এমন না যে এটা কোনো প্রিরিকুইজিট, কিন্তু যেটা হয় যে একটা হচ্ছে যে বামপন্থী যে সংগঠনগুলি রয়েছে মেইনস্ট্রিম, সেই সংগঠনগুলির নিজেদের অবস্থাও ভালো না। সো তাদের পক্ষে আসলে একটা বড় ফান্ডিং ম্যানেজ করার বা প্রচুর পরিমাণে টাকা ঢালার বা মিডিয়া অ্যাপারেটাস তৈরি করার, আপনি দেখেন ছাত্র দলের মিডিয়া অ্যাপারেটাস আলাদা করে তৈরি করতে হয় না, কারণ বিটিভির একটা প্রচুর টাকা দিয়ে ঢালা একটা মিডিয়া সেল আছে।
শিবিরের শিবিরের অসংখ্য মিডিয়া অ্যাপারেটাস আছে যারা কনস্ট্যান্টলি তাদের মিম পেজ থেকে শুরু করে আপনার ডিইউ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে পেজ চালানো থেকে শুরু করে একটা বড় মিডিয়া অ্যাপারেটাস আছে। তো এইটার সাথে তো ডিরেক্টলি ক্যাপিটাল লিঙ্কড। সো আমি তো কোনো বড় ব্যবসায়ীর কাছে যাই, যদি সে আমাকে টাকা দিতে রাজিও থাকে, আমি তো একজন বড় ব্যবসায়ীর কাছে যাই টাকা নিব না। তাহলে আপনাদের ফান্ডিং এর সোর্সটা কি আসলে? ফান্ডিং এর সোর্স খুব ইন্টারেস্টিংলি প্রাইমারিলি হচ্ছে আমার যে সাবেক শুভানুধ্যায়ীরা আছেন, আচ্ছা, তারা একটা বিভিন্ন মানে কিরকম হয় যে আমি একটা প্রোগ্রাম করতে চাই, মনে করেন যে আমি 14ই ডিসেম্বর উপলক্ষে টিএসসির বাইরে যে শহীদ বুদ্ধিজীবীদের ছবি সেটা দিয়ে একটা বড় ইনস্টলেশন করতে চাই। সো আমি ইনস্টলেশনের আগে তখন আমি চিন্তা করি যে আচ্ছা আমার সংগঠনের সাবেক নেতারা কারা আছেন যারা আমাকে 2-4-5 হাজার টাকা করে দিতে পারবেন। তারপর আমি দেখি যে আমার সদস্য যারা আছেন সেই সদস্যদের মধ্যে কারা আছেন, বা সদ্য সাবেক হওয়া সদস্য বা এখনো কারেন্ট রানিং স্টুডেন্ট যারা হচ্ছে ওখানে আমার যে সদস্য ফর্মের চাঁদা, সেই সদস্য ফর্মের চাঁদার একটা টাকা আছে আর কি, সেটা খুব মিনিমাম টাকা পয়সা আর কি। সো সেগুলোর মধ্য দিয়ে হচ্ছে আমার মানে ঘটনা বেসিসে বা একটা ইভেন্ট বেসিসে আমার টাকা পয়সা তোলা, যে আমি ভাই এই জিনিসটা করবো, আমাকে একটু টাকা দেন, এভাবে করে করে কম। এবং সেটা খুবই একটা মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় আর কি, যে ধরেন একটা বড় কোনো একটা বুর্জোয়া দলের কোনো একজন প্রার্থী, সে যখন একজনের কাছে টাকা চাচ্ছে, ওই টাকাটা কিন্তু আসলে 1 লাখের কম হয় না, ওটা স্টার্ট হয় লাখ থেকে, 6 ডিজিট থেকে। এবার আমাকে না অনেকে 3 ডিজিটও দেয়। কিন্তু এটা আমার রাজনীতির, এটা আমাদের একটা কনস্ট্যান্ট চর্চা এবং শিক্ষা। এটা আমরা মানে আমার যারা জুনিয়র আছেন, যারা আমার কর্মী পর্যায়ে আছেন, তাদেরকে আমার শিখাইতে হয় কনস্ট্যান্টলি যে লোকটা মাসে 20,000 টাকা আয় করে, সে যে 500 টাকাটা দিতেছে ওটা শুধু 500 টাকা নয়, 500 টাকাটা একটা ব্লেসিং। ওই 500 টাকাটা ইজ আ ফর্ম অফ দোয়া, আ ফর্ম অফ আশীর্বাদ, যে আমি এইটুকুর মধ্যে তোমাকে এটুকু দিলাম। সো সেই কারণে আমরা যেটা করি, আমরা অনেক মেকানিজম পারি। যেমন হচ্ছে যে ধরেন আপনি আমার যদি একটা ইভেন্ট দেখেন, সেই ইভেন্টে আপনি কখনো যদি ওইখানে দেখেন যে হচ্ছে একটা স্টেজ ডিজাইন করা আছে, আমি আপনাকে গেস করতে বলি এটার পিছনে কত টাকা খরচ হয়েছে, আপনি গেস করতে পারবেন না। আপনি যদি গেস করেন যে ওটার পিছনে 10,000 টাকা খরচ হয়েছে, মোস্ট লাইকলি ওটা আমরা 2-3 হাজার টাকায় করছি। সো এই যে মানে ওই একটা আলোচনা আছে না যে বামপন্থীরা হচ্ছে চাকরি সবকিছু দখল করে রাখছে, এই আলোচনা কিন্তু মার্কেটে আছে যে বামপন্থীরা হচ্ছে মিডিয়া দখল করে রাখছে, বামপন্থীরা এনজিও দখল করে রাখছে, মুক্ত মুখে। মার্কেটে আরো কতগুলো আলোচনা আছে বলে আসবো আস্তে আস্তে। এইটা কেন হয়েছে জানেন? এইটার কারণ হচ্ছে আমরা যে মিনিমালিস্টিক চর্চাগুলা শিখি, যে একটা 10,000 টাকার কাজের জন্য আমার হাতে 2,000 টাকা আছে, আমি 2,000 টাকা দিয়ে কিভাবে ওই কাজটা নামাইতে পারি, ওই চর্চাগুলা আমাদের কর্মীরা যখন পরবর্তীতে চাকরি জীবনে যান, অন্য জায়গায় যান, ওইটা একটা কোয়ালিটি হিসেবে ইয়ে হয়। কিন্তু এটা তৈরি হয়েছে কিন্তু ক্রাইসিস থেকে। এমন না যে 10,000 টাকার কাজ 7 করে 2,000 টাকার বাজেটে করতেছে। কিন্তু যেহেতু আমার একটা ফান্ডিং ক্রাইসিস আছে, সেই জন্য আমার কনস্ট্যান্টলি ইনোভেট করতে হয়, আমার কনস্ট্যান্টলি রিথিঙ্ক করতে হয় যে কিভাবে করে আমি জিনিসটা হ্যান্ডেল করতে পারি। সো এইভাবে করে একটা হচ্ছে যে আমার সাবেক শুভানুধ্যায়ী মিডিয়া টিডিয়া যে একটা বেস, সেই বেস থেকে টাকা পয়সা তোলা, আর তার বাইরে হচ্ছে কিভাবে একটা ইভেন্টকে বা একটা জিনিসকে সব থেকে কম খরচে করা যায় তার সংক্রান্ত কিছু আন্ডারস্ট্যান্ডিং, এইটার উপর বেস করে মোটামুটি আমরা ফান্ডিং এর ব্যাপারটা চালাই। আর মার্কেটে আরেকটা আলোচনা খুব প্রচলিত যে বামরা হচ্ছে ফ্যাসিস্টের দোসর, এবং আজকের শেখ হাসিনাকে শেখ হাসিনা করে তুলছে বামরা, এবং লীগকে পেট্রোনাইজড করছে, পাওয়ার ইম্প্যাক্ট করে ফেলছে হচ্ছে বামরা। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে মানে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে। শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে না, মানে শেখ হাসিনা আইডিয়াটা শুনলে আমার কাছে এটা আমি অনেকবার শুনছি, মানে আমার শুনে আমার প্রাইমারি রিঅ্যাকশনটা এটাই মনে হয়। আচ্ছা, শেখ হাসিনা এটা একটু শুনি তো, একটু বলেন তো ভাই। এটা হচ্ছে এখন এটার আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে যে 2013-তে গণজাগরণ মঞ্চ হয়েছে। গণজাগরণ মঞ্চে বামপন্থীরা অ্যাক্টিভ রোলে ছিল। গণজাগরণ মঞ্চ, আওয়ামী লীগের বাপের ক্ষমতা ছিল না গণজাগরণ মঞ্চের মতো কোনো কিছু করা, কারণ আওয়ামী লীগের অর্গানিক সাপোর্ট ছিল না। মুক্তিযুদ্ধ প্রশ্নে বাংলাদেশের মানুষ যারা বামপন্থীদের অনেক অপছন্দও করে, তাদের মধ্যেও একটা ব্যাপারে একটা খুব ধারণা খুব স্পষ্ট, যে বাকি যত বুর্জোয়া দল এরা সুবিধা মতো মুক্তিযুদ্ধ বেঁচে খাইছে, সুবিধা মতো মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিমাণে অবজ্ঞা করে আগায় গেছে। আপনি দেখবেন 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে জামাতের জোট হয়েছে, মানে জোট হয় নাই ঠিক, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে এক ধরনের ঐকমত্য হয়েছে, তারা একসাথে আন্দোলন করছে। আমরা দেখতে পাইছি 2001-এ বিএনপি হচ্ছে আপনার জামাতের সাথে জোট সরকার গঠন করছে। আমরা দেখতে পাচ্ছি 2024-এর পরে জাতীয় নাগরিক পার্টির সাথে জামাতের লিয়াজো তৈরি হয়েছে। বুর্জোয়া দলগুলা নানান ফর্মে স্বাধীনতা বিরোধী যে শক্তিগুলা সেগুলাকে কাজে লাগাইছে। আমাদের পলিটিক্যাল রেকর্ড হচ্ছে যে আমরা সব সময় এই যে জামাত
এবং ছাত্র শিবির এবং এই যে স্বাধীনতা বিরোধী যে শক্তিগুলা, সেগুলোর সাথে সবসময় কনফ্রন্টেশনাল সিচুয়েশন মেনটেন করছি, যে আমাদের সাথে তার কোনো ঐক্য নাই, কোনো রকম কোনো কি বলবো, এখানে কোনো রকম অ্যালায়েন্স তো দূরের কথা, কোনো রকম কোনো নেগোসিয়েশনেরও জায়গা নেই, যতক্ষণ পর্যন্ত না সে তার পূর্ববর্তী অবস্থানের জন্য ক্ষমা চায় এবং নতুন রাজনীতি শুরু করে। সেই কারণে যে গণজাগরণ মঞ্চ হয়েছে, এটা একটা জামাতি প্রোপাগান্ডা, যে গণজাগরণ মঞ্চ হয়েছে দেখে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছে। আমি যদি একটু ভেঙে ভেঙে বলি, ধরেন 2012 সাল, 2013 সালে গণজাগরণ মঞ্চের আগে কি কি হয়ে গেছে একটু চিন্তা করেন। সাগর রুমি হত্যাকাণ্ড হয়ে গেছে, আপনার শেয়ার বাজার কেলেঙ্কারি হয়ে গেছে, আপনার বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়ে গেছে। এই ঘটনাগুলি তো তাহলে 2012-তে আমরা শাহবাগের আগেই আওয়ামী লীগের নানান রকম ফ্যাসিস্ট ইনক্লিনেশন দেখতে পাচ্ছি, এবং 2013-তে সে যে 2008-এ তার নির্বাচনী ম্যানিফেস্টোতে সে যে যুদ্ধাপরাধের বিচারের কথা বলল, সেটা সে 2013-তে এসে করতে চাইলে হচ্ছে তার যেটুকু গুডউইল আছে ওইভাবে এই গুডউইলটাকে মেনটেন করা যায় কিনা সেই চেষ্টা হিসেবে। এখন আপনি বলতে পারেন যে ভাই বামপন্থীরা তো তার যে এই প্রক্রিয়াকে সমর্থন দিয়ে তাকে দানব বানায় তুললো, কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করেন 2014-এর ইলেকশনে যান, আওয়ামী লীগের যে ভোটারবিহীন 2014-এর রাতের ভোটের ইলেকশন, আপনি আমাকে একটা বামপন্থী পার্টি দেখাইতে পারবেন? ওই দুই মানে যেটা দুইটা পোষ্য প্রাণী ছিল হাসিনার, ইনুমেনন, এই ইনুমেননের পোষ্য পার্টিগুলি বাদে যে অন্য কোনো পার্টিকে দেখাইতে পারবেন যে 2014 সালের ইলেকশনে পার্টিসিপেট করছে? কিন্তু ইনুমেননকে কভার করে তো পুরা বামের উপর দোষটা দেওয়া হয়। এখন সেটা তো ধরেন আপনার তরিকত ফেডারেশনও শেষ দিন পর্যন্ত ইয়ের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, সেই দোষ তো ইসলামিস্টদেরকে দেওয়া হয় না, এবং ইসলামী বা হেফাজতে ইসলামের একটা অংশ যে শেখ হাসিনাকে কওমি জননী এক্স্যাক্টলি দাদা, এটা আমার একটা পয়েন্ট। এই যে হেফাজত ইসলাম এই ব্যাপারে ব্যাখ্যা দেয় যে এটা আমাদের তৎকালীন রাজনৈতিক কৌশল ছিল নিজেদেরকে রক্ষা করার। তাহলে তারা করলে কৌশল, আপনারা করলে আওয়ামী লীগকে পেট্রোনাইজ, এই দুইটা তো আসলে ডাবল স্ট্যান্ডার্ড একটা কথা। অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড, এবং তার সাথে খুব গুরুত্বপূর্ণ যেটা আমি 2014-এর ইলেকশনটাতে আবার ফিরতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই সময় ধরেন এসিপিবি, বাসদ বলেন, এইসব পার্টির প্রতি আমার কোনো ভালোবাসা নেই, খুব ব্লেটেন্টলি বলতেছি আমি, এরা বাংলাদেশের বামপন্থী রাজনীতির অনেক ক্ষতি করছে, কিন্তু ইভেন তারাও তো 2014-এর ইলেকশন নিয়ে একদম ফার্ম স্ট্যান্স নিছে। প্রচুর জাতীয় আন্তর্জাতিক প্রেশার ছিল ওই ইলেকশনে এদেরকে আনার, এবং সামনে চমৎকার অপরচুনিটি ছিল। ওই ইলেকশনটাতে যখন বিএনপি জামাত নাই, তখন যদি মনে করেন সিপিবি বাসদ এরা যাইতো, তাহলে অনায়াসে ওখান থেকে 20টা-30টা এমপি ওয়াইড করে নিয়ে আসতে পারতো। সেই 20টা-30টা এমপি থাকলে তাদের পরবর্তী যে 10 বছরের রাজনীতি, সেই রাজনীতি অনেক বেশি সহজ হয়ে যেত। তার এমপি থাকতো, এমপির প্রোটোকলে লোকজন হইতো, টাকা থাকতো, টাকা দিয়ে সংগঠন করা যেত, অনেক কিছু করা যেত। কিন্তু এই স্ট্যান্ডটা তারা নিছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো আপোষ তারা করবে না। এবং ওই সময় যদি আপনি সিপিবি বাসদের বক্তব্য দেখেন, তাদের বক্তব্য খুব খুব ক্লিয়ার ছিল যে রাজাকারের বিচার প্রশ্নে বিএনপিকে আপোষ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আওয়ামী লীগকে আপোষ করতে হবে। কিন্তু সেই মিডিয়েটরের ভূমিকাটা তারা তখন নিতে চাইছেন, সেটা নানানবিধ কারণে হয় নাই এবং সেটা ব্যাকফায়ার করছে। কিন্তু আপনি 14-র ইলেকশন থেকে অনওয়ার্ডস দেখেন বামপন্থীদের ভূমিকা কি। বামপন্থীরা নিজেদের যেই ক্ষুদ্র 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 সংগঠন, সেই সংগঠনগুলি ধরে তারা প্রত্যেকটা আন্দোলনে, মানে শেখ হাসিনার এমন কোনো অপকর্ম আপনি পাবেন না যে জানিয়ে বামপন্থীরা অন্তত পক্ষে একটা প্রেস রিলিজ দেয়, অন্তত পক্ষে মিছিল, মিটিং, অমুক তমুক এগুলা তো আছেই। সুন্দরবন রক্ষা আন্দোলন বলেন, আপনার এই কি বলে তেল গ্যাস বন্ধ বিদ্যুৎ কমিটির একাধিক আন্দোলন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন বলেন, নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরুদ্ধে আন্দোলন বলেন, প্রত্যেকটাতে দেখবেন বামপন্থীরা আছে। আপনার কি লেখক মোশতাক হত্যার পরে আমার নিজের 7জন কমরেড জেনেছিল প্রায় মাস দেড়েক দুই, তাদের সেই মামলা এখন পর্যন্ত খারিজ হয় নাই। সো আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে করছি। এখন সাথে আর একটা জিনিস অ্যাড করা খুব জরুরি, সেটা হচ্ছে এই কমপ্লেন করতেছে কারা। এই কমপ্লেন যদি বিএনপি করতো, ছাত্র দল করতো, আমি কমপ্লেনটা অনেকখানি নিতাম কোন সেন্সে, যে তারা আমাদের থেকে বেশি আক্রান্ত হয়েছে। আমরা মাইর খায়ে ক্যাম্পাসে আবার ফিরছি, আবার মাইর খাইছি, আবার ক্যাম্পাসে ফিরছি, যেহেতু আমাদের লোক কম, আমাদের ধরে ধরে কি বলবো আবার কি বলবো খুন করে ফেলে নাই বা রিমান্ডে নেয় নাই। কিন্তু আপনারা আবার গুপ্ত তো ছিলেন না, এইজন্য তো আপনাদেরকে পাওয়া সহজ। এটাই বলতেছি যে এটা যদি বিএনপি এই কমপ্লেন করতো, আমি এই কমপ্লেনটার একটা ডেসপেক্টফুল উত্তর দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু কথা হচ্ছে যে ভাই আপনি করতেন ছাত্রলীগ, সেদিন পর্যন্ত আপনার যা পাওয়া গেছে ছাত্রলীগের মিছিলে, আপনি 24-এর অভ্যুত্থানের পর হঠাৎ করে নিজেকে শিবির হিসেবে আত্মপ্রকাশ করে যারা আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করছি তাদেরকে আপনি ডিলেজিটিমাইজ করতেছেন, তাদেরকে কুসুম কুসুম আন্দোলন বলতেছেন, এইটা ওইটা সেইটা। আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনীতি করা ক্যাম্পাসে কি পরিমাণ কঠিন ছিল, এটা যে করে নাই তাকে বোঝানো সম্ভব না। এবং এটা না বাম ডানের প্রশ্ন না। ধরেন আমাদের একজন ভিপি ক্যান্ডিডেট আছে বিনিয়ামিন মোল্লা। বিনিয়ামিন মোল্লা 7 মাস জেলে ছিলেন,
সলিটারি কনফাইনমেন্ট। আমার কথাটা বলতে গেলে এখনো মানে গায়ে কাটা দিতেছে। গতকালকেই উনি একটা আলোচনা করতেছিলেন যে জামাত বা উনি বিএনপিকেও ইনভলভ করে বললেন যে ছাত্রদল ছাত্র শিবিরকে এটা বুঝে যে এই যে 10-12 বছর তারা ছিল না, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো প্রতিবাদের যেই বাতি সেটা নিভে নাই। এবং বিনিয়ামিন মোল্লা বলতেছিলেন ওই দিন যে উনি যখন জেলে ছিলেন, সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, তো ওটার মধ্যে তাকে দিনে একটা করে পত্রিকা দেওয়া হতো। উনি ওই পত্রিকা পড়ে জানতে পারছিলেন যে নির্বাচনের আগ দিয়ে আমাকে হচ্ছে মাইরে প্রায় কানা করে দেওয়া হয়েছে। এবং এইটা ওই মুহূর্তে যে একা একটা মানুষ ওখানে সলিটারি কনফাইনমেন্টে আছেন, তার এটা একটা অন্য আবেগের জায়গা যে যাক তার মানে এখনো চলতেছে লড়াইটা, এখনো ক্যাম্পাসে এই ফাইটটা অব্যাহত আছে, এখনো ক্যাম্পাস সম্পূর্ণ ছাত্রলীগের হাতে ছেড়ে দেওয়া হয় নাই। তো বিনিয়ামিন মোল্লার রাজনীতি অনেক বেশি ডানপন্থী। উনার যে এজিএস ক্যান্ডিডেট তিনি কয়েকদিন আগে আমাকে একটা বিষয় নিয়ে সমালোচনা করছেন যে আমি উপজাতি না বলে আদিবাসী বলতেছি কেন, এটা সংবিধান বিরোধী অমুক তমুক। তো তার সাথে তো আমার রাজনৈতিক ক্ল্যাশ আছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি আপনি একটা ডানপন্থী মানুষ হিসেবে আপনার কাছে যদি আওয়ামী লীগ বিরোধী সংগ্রামটা গুরুত্বপূর্ণ হইতো, তাহলে তো ভাই আপনার হাই প্রোফাইল ক্যান্ডিডেট সাদিক কায়েম হইতো না, বিনিয়ামিন মোল্লা হইতো। কিন্তু বিনিয়ামিন মোল্লার থেকে সাদিক কায়েমের বিষয়ে হাইপ বেশি কেন? তাহলে যে নিজেকে লুকাইছে, কৌশল করছে, ইত্যাদি ইত্যাদি, আব্দুল কাদের মাঝে মাঝে মজা করে বলে যে হেকমত অবলম্বন করছে, তাহলে সেইটাই তাহলে জাস্টিফাইড বা সেইটাই তাহলে মানে অ্যাপ্রিসিয়েবল যে হ্যাঁ ওরা তোমরা তো প্রকাশ্য থেকে 10 বছরে কিছু করতে পারো না, তো গুপ্ত থেকে পারছে। তাহলে কি সেটাকে আমরা রাজনীতিতে লেজিটিমাইজ করতে চাই কিনা, নর্মালাইজ করতে চাই কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আক্রান্ত আহত সবাই হয়েছে, এই আক্রান্ত আহত তুলনা করাটা আমি খুব খারাপ বলে মনে করি, কারণ যার একটা আঘাতও লাগছে সে তো ওই আঘাতটা নিছে রে ভাই। কত ইজি ছিল না যে আমি 4 বছর এই ক্যাম্পাসে থাকবো, পড়ালেখা করবো, করে বাইরে হয়ে বিদেশ চলে যায়, বড় বড় কথা বলবো। কিন্তু সেই কাজটা যারা করে নাই, যারা নিজেদের জীবন কেরিয়ার সবকিছু ছেড়ে দিয়ে একটা অসম্ভব স্বপ্ন দেখছে যে একদিন শেখ হাসিনা থাকবে না বাংলাদেশে, তো তার কন্ট্রিবিউশনকে যখন আপনি অস্বীকার করেন, তখন বোঝা যায় যে আসলে মানে আপনার রাজনীতির কোনো ধরনের ন্যূনতম নৈতিকতার বোধ নেই। হ্যাঁ, অনেক বড় একটা কথা। তো দাদা আমার একটা পয়েন্ট হচ্ছে, ধরেন আমরা ডানপন্থী বামপন্থী দুইটা মেরুকে যদি দুই পাশে রাখি, আপনাদের দুইটা মেরুর মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু 3 বেলা মাঝে মধ্যে বলেন লাল সন্ত্রাসের কথা। আবার যারা ডানপন্থী তারাও কিন্তু মানে শাতিম কল্লা ফেলে দিব এই ধরনের লজিকগুলো দেয়। আদর্শগতভাবে আপনাদের ডিফারেন্সিয়েট থাকতে পারে, কিন্তু এই একটা পয়েন্টে তো আপনারা এক, উগ্রবাদিতা। এ ব্যাপারে আপনি কি বলতে চান? প্রথম কথা হচ্ছে যে এই মানে টেরর শব্দটার সাথে একটা কি বলবো মানে এটা বাই ডেফিনেশন প্রিজোরেটিভ। সো আমি যখন টেরর বলতেছি এটারে আসলে মানুষ অফেন্সিভ হিসেবেই মানে অফেন্সিভ ইন দ্য সেন্স যে অফেন্সিভ ডিফেন্সিভ, সেই অর্থে অফেন্সিভ হিসেবে চিন্তা করতেছে। তো আমি যে পার্টিকুলার জায়গায় রেড টেররের কথা বলছি ওইটার কিন্তু প্রথম লাইনটাই ছিল যে ডিফেন্সিভ ভায়োলেন্স। কেন আমি ডিফেন্সিভ ভায়োলেন্সের কথা বলতেছি, আমি ডাকসুর আগে এই কথাগুলো বলতেছি, আসলে ঠিক করতেছি না যে তাও বলি। সেটা হচ্ছে ডিফেন্সিভ ভায়োলেন্স করার ক্যাপাসিটি এইটা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্জন করতেই হবে, আজ হোক কাল হোক। এই কথাটা তার কারণ হচ্ছে তা না হলে তাকে আওয়ামী লীগ বা বিএনপির মতো কোনো বড় বুর্জোয়া দলের হাতে নিজের নিরাপত্তা বর্গা দিতে হবে। ব্যাপারটা বারবার বাংলাদেশে কি হচ্ছে দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের প্রধান ক্রাইসিস কি? ক্রাইসিস হচ্ছে মনে হচ্ছে যে আবারও আমরা ওই আওয়ামী লীগের লাইনে চলে যাচ্ছি। কিরকম? একটা সময় ছিল আমরা মানুষ জানতো আওয়ামী লীগ অনেক খারাপ, কিন্তু মানুষ জানতো আওয়ামী লীগের অপোজিট হচ্ছে এই যে এই স্বাধীন গ্রুপ, মানে কল্লা চাই। এখন ওর ওই মেয়ের পেট দেখা গেছে কেন, ওই পিচকিনি মার, ঠিক আছে, আবার মুখে মুখে তাদের নেতারা এসে বলবে মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই। তারপরে হচ্ছে আপনার ধরেন ধর্মীয় সংখ্যালঘুদের মার্জিনালাইজ করা, জাতিগত সংখ্যালঘুদের মার্জিনালাইজ করে। বাংলাদেশে গত 1 বছরে 150-র উপর মাজার ভাঙছে, এটা নরেন্দ্র মোদীর ভারতেও হয়নি। তো এই কাজগুলি কারা করে? এটা তো একটা কমন গ্রুপ। এখন আপনি তাহলে কি করবেন? একটা হচ্ছে যে আপনি রাষ্ট্রের উপর নির্ভর করবেন যে রাষ্ট্র আপনাকে ডিফেন্স দিবে, রাষ্ট্র আপনাকে হচ্ছে ডিফেন্সিভ ক্যাপাসিটি মানে রাষ্ট্র আপনাকে সুরক্ষা দিবে। কিন্তু আমরা তো 54 বছর এই রাষ্ট্র বানাইতে পারি না, আগামী 54 বছরেও পারবো কিনা জানি না। তাহলে অপশন থাকে দুইটা, এক যে আমি আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিয়ে বলবো ভাই আমারে বাঁচা, অথবা আরেকটা হতে পারে আমি নিজে রেজিস্ট করার জন্য নিজের ক্যাপাসিটি নিজে তৈরি করব। এবং মেঘমল্লার বসুর কথা শুনে হয় নাই, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন আমি যেদিন থেকে বলছি এই কথাটা তারপর থেকে একটা বড় ট্রানজিশন হয়েছে। বেশ কয়েকটা মাজার ভাঙতে গিয়ে ওরা উল্টা দাবরানি খাইছে, দাবরানি খায় ফেরত আসছে। এইটা হিন্দু এলাকায় করতে হবে, এটা আদিবাসী এলাকায় করতে হবে। যে মারতে আসবে ওর জন্য মানে কি বলবো মানে ত্রাস খায় উল্টা দিকে চলে যায়। ডিফেন্স করা তো একটা হিউম্যান রাইট রে ভাই। আমার যদি কেউ মারতে আসে
আমার এই ক্যাপাসিটি থাকা লাগবে না যে আমি তাকে মাইরে ফেরত পাঠাইতে পারবো। সো আমি পুরোটা সময়ই ডিফেন্সিভ ভায়োলেন্স করার ক্যাপাসিটির কথা বলছি, যে আমার আত্মরক্ষার্থে আমি মানে কি বলবো ভায়োলেন্ট হইতে পারি কিনা। এই ক্যাপাসিটি যদি আমার থাকে, এরা আসবে না। কারণ এরা তো এত বড় বড় কথা বলে, এরা যদি আসলে এদের এত শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে, মানে তাদের তথাকথিত ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে তাদের এত সিরিয়াসনেস থাকতো, তাহলে মাজারগুলো তারা আওয়ামী লীগ আমলেই ভাঙতো। তখন রাষ্ট্র ছিল, পুলিশ ছিল, ভাঙে নাই। এখন ভাঙতে আসছে কেন? এখন ভাঙতে আসছে তার কারণ হচ্ছে এখন সে জানে যে এখন পুলিশ নাই মাঠে। সো যেদিন সে জানবে যে মাজার ভাঙতে আসলে, মন্দির ভাঙতে আসলে, কোনো একটা মেয়েকে স্ল্যাট শেম করে তারে হচ্ছে দৌড়া মারতে আসলে ওইখানে অর্গানিক্যালি রেজিস্ট্যান্স হবে এবং উল্টা মাইর খাবে, ওই দিন আর আসবে না। এখন এখানে আপনার কাউন্টার কোয়েশ্চেন হতে পারে যে ভাই এইটা না করে তো রাষ্ট্রটাকে বিল্ড করা উচিত যাতে করে পুলিশ এটার প্রোটেকশন দিতে পারে। সেটা তো পারেই, কিন্তু আমি যেই সময়ে যেই সিচুয়েশনে দাঁড়ায় কথা বলছি বা এখনো যেই সিচুয়েশন চলতেছে একটু চিন্তা করে দেখেন, পুলিশ নাই, প্রশাসন নাই, রাষ্ট্র প্রান্তিক জনগোষ্ঠীকে ডিফেন্স দিতেছে না। আমার মনে হয় সেই সময় দাঁড়ায় আমি যখন একটা প্রান্তিক জনগোষ্ঠীকে ডিফেন্সিভ ভায়োলেন্স করার ক্যাপাসিটি তৈরি করতে বলি, আর আমি যখন অ্যাগ্রেসিভলি আমার মতাদর্শ চাপায় দেওয়ার জন্য অন্য কাউকে যায় আক্রান্ত করতে বলি, এই দুইটা জিনিস ক্যাটাগরিক্যালি ডিফারেন্ট। বুঝতে পারলাম। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটু কথা বলি। মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকেই বলে আওয়ামী ন্যারেটিভ, এবং আমরা অনেক জায়গায় এখন শুনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা লিখিত যা পড়েছি তার 90% 95% মিথ্যা। এখন আমরা 2024-এ আমাদের প্রজন্ম নিজের চোখে যা দেখলো, এটাকেই ১-১.৫ বছর পরে এত টেকনোলজি আর যুগে হচ্ছে চেঞ্জ করা হয় বা ন্যারেটিভ আলাদা করে গেলানোর চেষ্টা করা হয়। ওইটা তো ৫০ বছর আগের কাহিনী। আপনিও কি এটা মনে করেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমরা যেটা পড়ি বা যেটা এখনো পর্যন্ত আমরা বিলিভ করি, যেই কি টার্মস গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি রেলেভেন্ট বা বিশ্বাস করা যায়? আমাদের একটা খুব বড় ক্রাইসিস চলতেছে, কিন্তু এই ক্রাইসিসটা একটা অপরচুনিটিও। সেটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো পিপলস হিস্ট্রি লেখা হয়নি। হ্যাঁ, শুধু হিস্ট্রি ইভেন্ট গুলোকে দেখানো হয়েছে। ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, এবং ইভেন্টগুলোকে দেখানো হয়েছে হচ্ছে হোমরা ছোমরাদের চোখ দিয়ে। হুম, যে শেখ মুজিব কিভাবে দেখছেন, তাজউদ্দিন কিভাবে দেখছেন, হুম, বা ফর এক্সাম্পল সিরাজ শিকদার কিভাবে দেখছেন, বা জিয়াউর রহমান কিভাবে দেখছেন। কিন্তু এর বাইরে মানুষের যে প্রত্যক্ষ ৯ মাসের অভিজ্ঞতা, কোটি কোটি মানুষের, সেই অভিজ্ঞতা তো কখনো ডকুমেন্টেড হয় না। আমি যদি আমার নিজের ফ্যামিলি হিস্ট্রি বলি, ধরেন আমার ফ্যামিলিতে মানে মুক্তিযুদ্ধ ইজ নট পলিটিক্যাল টু ইটস পার্সোনাল। আমার বাবার বা হাতের বুড়া আঙুলটা তার ডান হাতের বুড়া আঙুলের থেকে ছোট ছিল, কারণ সে যখন তার আত্মীয় স্বজনকে নেওয়ার জন্য মানে আবার মানে বর্ডার পার করে ভারতে নেওয়ার জন্য সেকেন্ড বার দেশে ঢুকছেন মুক্তিযুদ্ধ হুম, চলাকালীন, তখন তাকে পাকিস্তানি মিলিটারি আটক করছেন, এবং আটক করার পর একটা গোটা রাত তাকে হচ্ছে সাঁকো হিসেবে ব্যবহার করছে। মানে বেসিক্যালি তার গায়ের উপর দিয়ে গেছেন এবং আসছে যে সে ওখানে পড়ে থাকবে, এবং রাইফেলের যে বাট থাকে ওই বাট দিয়ে তার যে বুড়া আঙুল এটা তারা হচ্ছে থ্যাতলায় দিয়েছে। তো যার ফলে তার বাঁ হাতের বুড়া আঙুলটা তার ডান হাতের বুড়া আঙুলের থেকে ছোট ছিল, রাইফেলের বাটের বাড়িতে ছোট হয়ে গেছে। হুম, সো এই মার্কটা তো সে তার বডিতে নিয়ে ঘুরতো, কিন্তু এইটা তো আমি আজকে একটা কিছু কিছু একটা হয়েছি দেখে আমি আজকে আপনার পডকাস্টে সেটা বলতেছি, মানুষ হয়তো জানতে পারে ও আচ্ছা মেঘমল্লার বসু বাবার সাথে এটা করছিল। হুম, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এরকম মেঘমল্লার বসু তো ১ কোটি আছে, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে, কিন্তু আমার বাবার ওই হিস্ট্রি তো কোথাও ডকুমেন্টেড হয় না, কারণ সে তো রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা না, তার তো সার্টিফিকেট ছিল না। আমার ফ্যামিলিতে আমার মানে আমার মা হচ্ছে আমার মাসিরা হচ্ছে ওই বর্ডার পার করে ভারতে গেছিলেন, এবং আমার একটা ছোট মানে মাসি খালা, সে হচ্ছে ওই সময় ওই কলেরায় মারা যান। হুম, এখন সেই সময় আমি তাদের কাছ থেকে অনেক গল্প শুনছি। লালচাঁদ নামে এক লোক ছিল বর্ডার এলাকায়, সেই ব্যক্তি হচ্ছে তার নিজের ফ্যামিলি খাইতে পায় না। সে হচ্ছে ওই সময় যেহেতু ওই ফ্যামিলিতে ৩টা ৪টা উঠতি বয়সী মেয়ে, তাদেরকে একটা গোটা রাত প্রোটেকশন দিছিল যে বর্ডার এখন ক্রস করতে গেলে বর্ডারে গুলি হচ্ছে, বর্ডারে মানে বর্ডারে মানুষ মারা যাবে। হুম, এই জন্য যশোরে সে তার বাড়িতে হচ্ছে ওরকম করে তার এই আমার মা, আমার নানি, আমার খালা তাদেরকে ওখানে ১ রাত প্রোটেকশন দিছিল। এবং ওই প্রোটেকশন দেওয়ার পর এমন হয় যে হচ্ছে এই মানে আমি এরকম ভাবে গল্পটা শুনছি যে আমার নানি হচ্ছে পরে তাকে কিছু টাকা দিতে যায় যে বা আমরা তোমার সাথে একটা গোটা রাত থাকলাম, তোমার তো নিজের কোনো খরচ চলে না, তো তোমার টাকা দিয়েছে। সে কাইদে দিছে যে মানে এটা কি বললেন আপনি, আমি কি এই জন্য করলাম আপনাদেরকে, মানে আপনি যদি এখানে আইসে মরে যেতেন এটা তো আমি জীবনে মানতে পারতাম না। সো আমার তার আগে হচ্ছে পরবর্তীতে একদম দিন মজুরটা মানে একদম দিন মজুর না, কৃষক, একদম প্রান্তিক কৃষক ভদ্রলোক, সেই লোক হচ্ছে এরকম ইয়ে করে মানে দিয়ে আসছিল। আমার মা নানিরা এখনো মাঝে মাঝে ইয়ে করে যে সেই লোকটা কই আছে, তারপর তো আর মুক্তিযুদ্ধের পর তো আর দেখা হয়নি। তো এই যে আমি একটা গল্প বললাম, এরকম ১ কোটি গল্প আছে, এই গল্পগুলাকে না সামনে আনতে হবে, তা না হলে কিছু
বাইরে বসে বলবে মুক্তিযুদ্ধের মৃতের সংখ্যা 2000, আমি আপনি ট্রিগার্ড হব, কিন্তু এটার তো কোনো উত্তর নেই। সংখ্যা দিয়ে ওই সংখ্যার খেলাতেই ঢোকা যাবে না, ওই সংখ্যার খেলাতেই ঢোকা যাবে না। আমার এখানে যে কালেকটিভ ট্রমা, যে কালেকটিভ মেমোরি, সেই মেমোরিটা কোনো না কোনোভাবে মানে এক জায়গায় আনতে হবে। ওই মুক্তিযুদ্ধের গল্পগুলো কিন্তু এখন রিইনফিগার করার একটা চমৎকার সুযোগ, কারণ মুক্তিযুদ্ধের যে বড় ঠিকাদার মার্কেটে নাই। ঠিকাদার হোপফুলি আগামী 10-15 বছরে মার্কেটে ঢুকতেও পারবে না, আওয়ামী লীগের কথা বলতেছি। ডিলার, সো মুক্তিযুদ্ধের ডিলার যেহেতু নাই, কাজে মুক্তিযুদ্ধের একটা অথেন্টিক মানে একটা মেটা ন্যারেটিভ, যেটা সবকিছুকে ইনকর্পোরেট করতে পারে, সেইটার একটা ব্যবস্থা দরকার। কারণ তা না হলে বিভিন্ন রকম বাইনারির মধ্য দিয়ে এইটা ওইটা সেটা করে মুক্তিযুদ্ধকে ডিলেজিটিমাইজ করার যে চেষ্টা, সেই চেষ্টা জারি থাকবে। মুক্তিযুদ্ধের হিস্ট্রির মুশকিলটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের হিস্ট্রি বেসিক্যালি আওয়ামী লীগ যা লিখে দিয়ে গেছে, সেইটাই আওয়ামী লীগ যেহেতু মানে মুক্তিযুদ্ধ বিক্রি করা সবচেয়ে বড় পুঁজিবাদী দল, এখানেও ক্যাপিটাল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে। সেইটাকে নানান ফর্মে হচ্ছে আপনার প্রথিত করতে পারছে সোসাইটিতে, সেটা পাঠ্য বইয়ের মধ্য দিয়ে হোক, সেটা ব্যাপক কোটানকোট রিসার্চের মধ্য দিয়ে হোক। কিন্তু এর বাইরে তো আছে, আমরা জাস্ট খুঁজতেছি না। ধরেন জহির রায়হানের স্টপ জেনোসাইড নাই, স্টপ জেনোসাইডের কোথাও শেখ মুজিবুর রহমানের নামও মেনশন করা হয়নি। এবং এইটা নিয়ে আওয়ামী লীগ নেতাদের অনেক ক্রোধ ক্ষোভ ছিল জহির রায়হানের উপর, যে কারণে অনেকে ধারণা করেন যে জহির রায়হানের মৃত্যুর সাথে আওয়ামী লীগের যোগসাজশ থাকতে পারে। তার কারণ হচ্ছে সেখানে উল্লেখ করতেছে না। কিন্তু জহির রায়হান যে গল্পটা বলতেছে, সেই গল্পটা অনেক বেশি মাটির দিকে, সেখানে ক্যামেরাটার মুখ ঘোরানো আছে পাবলিকের দিকে। সো আমাদের মুশকিল হচ্ছে আমরা ইতিহাস লিখতে গেলে মুখটা ঘুরাই নেতার দিকে, যে নেতা কি বলছিলেন, যেন মানে ওই যে গ্রেট ম্যান কি জানি বলে শব্দটা, গ্রেট ম্যান থিওরি বা সামথিং, যে মানে ইতিহাস নির্মাণ করে বড় বড় মানুষ, মানে কিছু ক্ষণজন্মা মানুষ জন্মায়, তাদের হাত দিয়ে ইতিহাস তৈরি হয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। কোনো গ্রেট ম্যান দিয়ে হিস্ট্রি হয় না, মানুষ, ওই সংঘবদ্ধ মানুষ ইতিহাসের নির্মাতা। সে যখন সংঘবদ্ধ হইতে পারে সেই মুহূর্তগুলোতে সে গোটা ইতিহাসের গতিপথ ঘুরায় দেয়। মুক্তিযুদ্ধ সেরকমই একটা ইভেন্ট। সেখানে কালেকটিভ মানুষের যে এফোর্ট এবং কালেকটিভ মানুষের যে মিজারি, সেইটা মুক্তিযুদ্ধের সেন্টার হওয়া দরকার। সেটা করলে অটোমেটিক্যালি মুক্তিযুদ্ধ বিষয়, আর এর বাইরে মুক্তিযুদ্ধ বিষয়ক আলাপ তো আছে, বদরুদ্দিন উমরের লেখা আছে, অনেক কিছু, অনেকের লেখা আছে, অনেকগুলা আলোচনা আছে। আপনার যেসব মিলিটারি অফিসিয়ালরা হচ্ছে ওই সময় পাকিস্তানের থেকে মানে নানান ফর্মে পালায় চলে আসছিলেন হচ্ছে যুদ্ধ করার জন্য, তাদের অনেকের বইপত্র আছে, নানান ফর্মে নানান রকম হিস্ট্রি আছে। চ্যালেঞ্জ হচ্ছে সেগুলোকে নতুন নতুন করে খুঁজে বের করে সামনে নিয়ে আসা এবং আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটাকে রিকনফিগার করা। বুঝতে পারলাম। একটু ডাকসুতে ব্যাক করি। যেহেতু সামনে ডাকসু ইলেকশন এবং আমার মনে হয় যারা ভোটার আছে ঢাবি থেকে তারা এই এপিসোডটা দেখবে। একটু ম্যান্ডেটগুলো যদি বলতেন, ইমি আপু যেহেতু ভিপি পদপ্রার্থী ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, যদি ইমি আপু ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে না, কিন্তু আমাদের প্রতিরোধ পর্ষদ, রাইট, প্রতিরোধ পর্ষদ প্যানেলের নাম। তো যদি সামহাউ আপনারা উইন উইন সিচুয়েশনে চলে যান, হোয়াট উইল বি ইওর ম্যান্ডেট ফর দ্য ক্যাম্পাস এন্ড এভরিথিং? আমাদের প্রাইমারি থিম হচ্ছে আমরা ক্যাম্পাসে এবং বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্য চাই। সেটা শিক্ষার্থী এবং শিক্ষকের যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য চাই। নারী ও পুরুষের যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য চাই। ডিসেবলড মানুষ এবং এবলড মানুষের যেই মানে কি বলবো ক্ষমতা, তার ভারসাম্য চাই। এবং এখানে বাঙালি বাদে যারা আছেন মানে আদিবাসী, বিহারি, অন্যান্য সম্প্রদায়ের মানুষ, তাদের ক্ষমতার ভারসাম্য চাই। সেটা কিভাবে? ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে মূলত দাস এবং মালিকের সম্পর্ক। কিন্তু আমরা কি জানি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে নলেজ জেনারেশনের সেন্টার। আমাদের তো প্রাইমারি কাজ আসলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রডিউস করা না, সেটার জন্য তো ট্রেড স্কুল আছে, সেটার জন্য কারিগরি শিক্ষা আছে। বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি কাজ কি? নলেজ প্রডিউস করা। নলেজ প্রডিউসড হয় কিভাবে? মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে। তার মানে সেখানে শিক্ষক শিক্ষার্থীর একটা মিথস্ক্রিয়া হচ্ছে। কিন্তু সেখানে যদি শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা হয় দাস এবং মালিকের, সেটা কোনোদিন সম্ভব না। সেটা কি ফর্মে হয়? ধরেন এই যে আমার এই অনার্সে আমার এত বছর লাগতেছে কেন, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমার মাঝখানে 3 বছর আমি পরীক্ষা দিতে পারি নাই, সিম্পল একটা কারণে, আমার ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স ছিল না। আমার অ্যাটেন্ডেন্স ছিল না কেন? আমার অ্যাটেন্ডেন্স ছিল না যেই সময়ে আমি ধরেন অন্য ডিপার্টমেন্টের টিচারের ক্লাস করতেছি। শান্তনু মজুমদার পলিটিক্যাল সায়েন্সের টিচার, তিনি ইকোনমিক্সের ক্লাস নিতেছেন, আমি আমার বন্ধু অমিত প্রামাণিকের সাথে যাই বসে সেই ক্লাস করে আসতেছি। সেই সময় আমি নাম নিব না, আমার ডিপার্টমেন্টের অনেক টিচারের ক্লাস 1.5 ঘন্টা সহ্য করা সম্ভব না, সে এত বাজে পড়ায়। কিন্তু তারপর আমার তার ক্লাসে যাইতে হবে। কেন যাইতে হবে? নাহলে আমার 30% অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে। সো ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের আইন কেন থাকবে? আমি যদি 30% ক্লাস করে
পরীক্ষা দিয়ে পাশ করে বাইরে হয়ে আসতে পারি, এটা কার কি সমস্যা? কিন্তু করা যাবে না কেন? করলে ওই যে টিচারটা, ওই টিচারের ক্লাসে 50 জনের ক্লাসে 5 জন আসবে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রুথ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মানে লেফট রাইট সেন্টার নির্বিশেষে যারা এই ক্লাস করছেন তারা এই রিয়ালিটির সাথে পরিচিত। সো আমরা আসলে আমরা ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স আইন যে কোনো মূল্যে উঠাবো, যে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের জন্য কাউকে পরীক্ষা দেওয়া থেকে আটকানো যাবে না। আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে বাধ্যতামূলক করব। কারণ যদি আমার আর আপনার একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকতে হয়, আপনি আমাকে মার্ক করতেছেন এই ভয়ে আমি সবসময় আপনার সামনে যুবথুবু হয়ে থাকতেছি, কিন্তু আমার আপনাকে মার্ক করার কোনো সুযোগ নেই, এই জন্য আপনি আমার সাথে যাচ্ছে তাই করতেছেন। আমাদের যদি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা আছে তা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি না, সবাইকে প্রকাশ্যে এনে জিজ্ঞেস করা হয় যে এই টিচার বিষয়ে রিভিউ কি। তারপর যখন টিচার বিষয়ে রিভিউ পছন্দ না হয় তখন হচ্ছে যেটা করা হয় যে ওই ক্লাসে উল্টা পিনালাইজ করা হয়, সিআর এসে বলে দেয় যে খারাপ রিভিউ দিস না। এরকম আছে কয়েকটা ডিপার্টমেন্টে। এর বাইরে আপনার গোপনে যে হচ্ছে শিক্ষক রিভিউ নেওয়া এবং এই টিচারের মূল্যায়নটারে একটা ফ্যাক্টর করা, টিচারের প্রমোশন বা দায়িত্ব দেওয়ার, একাডেমিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সেটা নাই। আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব এবং আমরা এনশিওর করব যে ক্লাসের যিনি রিপ্রেজেন্টেটিভ, সিআর যাদেরকে বলে, তারা যেন সিআর হন, তারা যেন টিআর না হন। টিআর মানে টিচার্স রিপ্রেজেন্টেটিভ। আমাদের এখানে যারা সিআর হন তারা আসলে ক্লাসের রিপ্রেজেন্টেটিভ না, তারা শিক্ষকের কাছে যায় ক্লাসকে রিপ্রেজেন্ট করে না, তারা ক্লাসের কাছে এসে শিক্ষককে রিপ্রেজেন্ট করে। এবং যদিও অনেকগুলি জায়গায় সিআর এর ইলেকশন হয়, অনেক ডিপার্টমেন্টে সিআর এর ইলেকশন হয় না, এবং একজন শিক্ষক তার পছন্দ মতো একজন লোককে বেছে নিয়ে বলতে পারে তুমি আমার সিআর। এটার কোনো সুযোগ রাখা যাবে না। যিনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ তিনি ঠিক যেমনভাবে ডাকসু নির্বাচন হচ্ছে, একদম আপনার তৃণমূলে যদি আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে ওই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ যিনি, তাকেও নির্বাচিত হয়ে আসতে হবে 1 বছরের জন্য, এবং তিনি এই ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পরবর্তীতে কিভাবে ডাকসুর যে গোটা বডি তার সাথে সম্পৃক্ত করা যায় তাই নিয়ে আমরা কাজ করব। তাহলে মোদ্দা কথা হচ্ছে, যদি আমি বলি যে আমরা শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের ভারসাম্য আনার জন্য 3টা কাজ করব। 1, ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের আইন বাতিল করব। 2, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব। 3, সিআর ইলেকশনকে বাধ্যতামূলক এবং গণতান্ত্রিক করব। এর বাইরে আমাদের নারীদের নিয়ে প্রশ্ন আছে, নারীদের নিয়ে নানান রকম অবস্থান আছে। প্রথমত আমরা বিশ্ববিদ্যালয়ে যে কি বলবো, এটার নাম হচ্ছে আপনার যৌন নিপীড়ন সেল নামে একটা সেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। সেই সেল কি, কোথায়, কেন এটা কেউ জানে না। সেটা আন্ডারম্যান্ড, আন্ডার রিসোর্স, এবং সেটার কোনো রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই। আমরা যৌন নিপীড়ন সেলকে কার্যকর করব এবং যৌন নিপীড়ন সেলের প্রত্যেকটা কমপ্লেন কত কার্য দিবসের মধ্যে সমাধান করতে হবে তার ডেট বাইতে দিব। আমরা মেয়েদের হলগুলিতে যে অন্য মেয়েরা ঢুকতে পারে না, আপনি যদি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাকে একটা ফোন দেন যে আমি আসছি, আমি অনায়াসে, আমি নিজেও জগন্নাথ হলের রেসিডেন্ট না, কিন্তু আমি আপনাকে অনায়াসে বলতে পারবো জগন্নাথ হলে চলে আসেন। জগন্নাথ হলে আপনাকে ঢুকতে হলে আপনি যেহেতু মেয়ে, আপনাকে কোনো রকম কোনো প্যারাও নিতে হবে না। কিন্তু একটা মেয়ে ধরেন সে রোকেয়া হলের শিক্ষার্থী, সে যদি রোকেয়া হলের শিক্ষার্থী হয়ে অনাবাসিক হয় তারপরও সেই ক্ষেত্রে তার ঢুকতে সমস্যা হবে। এটা কেন হবে? তাহলে মেয়েদের হলগুলিতে আপনার অন্যান্য আবাসিক হলে, ওই হলের যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের এবং অন্য হলের যারা শিক্ষার্থী তাদের ঢোকার পারমিশন থাকতে হবে। প্রত্যেকটা হলে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, আপনার ফার্মেসি তৈরি করতে হবে, যাতে করে অন্তত প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে না হয়। আমরা এর ছাড়াও আমাদের আরো ম্যানিফেস্টো আছে, যদি গোটা ম্যানিফেস্টো হয়ে ভেঙে ভেঙে বলতে থাকি তাহলে অনেক সময় চলে যাবে। আমরা নারী পুরুষ ক্ষমতার সামনে বিশ্বাসী। আমরা একইভাবে আপনার যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য বিশ্ববিদ্যালয় যেন ইনক্লুসিভ হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। সেই জন্য যা যা করণীয় সেই কাজগুলি আমরা করব। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, বিহারি সম্প্রদায়ের মানুষ এবং অন্যান্য অবাঙালি জাতিগোষ্ঠীর যে মানুষ, তারা যেই কালচারাল ডিসক্রিমিনেশনগুলি ফেস করে সেগুলি দূর করার জন্য আমরা কাজ করব। আপনার রেজিস্টার বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের ইউনিক প্ল্যান রয়েছে, সেগুলো আমরা আমাদের যতক্ষণ আপনার দর্শক দেখবে হয়তো ততক্ষণে ম্যানিফেস্টো আকারেই তারা পারবে দেখতে, যে আমাদের খুব স্পেসিফিক প্ল্যান রয়েছে কিভাবে আমরা রেজিস্টার বিল্ডিং এর যে দৌরাত্ম্য এবং যে আপনার দীর্ঘসূত্রিতা সেগুলো দূর করতে পারি। মোদ্দা কথা, বিশ্ববিদ্যালয়টা শিক্ষার্থীদের জন্য সহনীয় করার জন্য এবং সে যেন ডিহিউম্যানাইজড বোধ না করে বিশ্ববিদ্যালয়, সেজন্য অপমানিত অপদস্থ বোধ না করে বিশ্ববিদ্যালয়, সেটা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করব। আমরা ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের জন্য লড়াই করব। এই হচ্ছে মানে মোটা দাগে যদি বলি আমাদের মানে গ্রস একটা আইডিয়া যে আমরা যদি নির্বাচিত হই আমরা কিভাবে কাজ করব। আর ডিটেল ম্যানিফেস্টো তো হোপফুলি বাই 2 to 3 days বা বাই 25th আপনাদের কাছে চলে আসবে। টাচউড। ফ্যান্টাস্টিক। আমি একটা ক্রুশাল ব্যাকওয়ার্ড কোশ্চেন করতে চাই। যেমন ধরেন কোনো কারণে মেঘমল্লার বোস যদি জিএস নির্বাচিত না হয় ডাকসুর, এর পরের প্ল্যান কি?
বরং উল্টাটা জিজ্ঞেস করতে পারে যে নির্বাচিত হলে প্ল্যানটা কি। সেটা তো আমরা শুনলাম। আচ্ছা, নির্বাচিত হওয়া না হওয়া, 15 ভোট পাওয়া, 150 ভোট পাওয়া, 1500 ভোট পাওয়া বা 15,000 ভোট পাওয়া, এটাতে আমার যে স্ট্রাগল সেটার সাথে আসলে এর কিছু যায় আসে না। কারণ আমি যা বলি, আমি তা বিশ্বাস করি এবং যা বিশ্বাস করি তা বলি। ফলে আমার এই গোটা নির্বাচন জুড়ে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার কথায় যদি আগে 50টা মানুষ বিশ্বাস করতো, আমি সেটাকে 100 মানুষ বানাইতে পারি কিনা, 200 মানুষ বানাইতে পারি কিনা, 500 মানুষ বানাইতে পারি কিনা। যদি নির্বাচনে জয়ী না হই, তাহলে 9 তারিখ থেকে একটু 10, 12, 15 তারিখ পর্যন্ত হয়তো একটু ব্রেক নেব, একটু আরাম করবো ফিজিক্যালি। তারপর আরাম করার পরে ব্যাক টু দ্য স্ট্রাগল। আমি যা বলতেছি সেগুলাই করবো, যেগুলো নিয়ে কাজ করতেছি তাই করবো। ধরেন আপনাকে যদি একটা সিলেকশনের সুযোগ দেওয়া হয় যে আপনি জিএস হবেন না, কিন্তু অন্য কেউ জিএস হবে। এখন তো প্যানেলে অনেকেই আছে, বিভিন্ন প্যানেল থেকে আছে, অনেকেই আছে জিএস প্রার্থী। যদি মানে আপনার দৃষ্টিকোণ থেকে যে এই মানুষটা জিএস হলে মেবি আমার ম্যান্ডেট গুলা কিছুটা হলেও মিট আপ করবে জায়গা মতো, আপনি এমন একজনের নাম বলতে পারবেন আপনি বাদে? আমার ম্যান্ডেট ফিল আপ করবে, আমি আসলে এই ধরনের ক্যান্ডিডেট দেখতেছি না, টু বি অনেস্ট। কাছাকাছি খুবই ইন্টারেস্টিং, আমার কাছে মনে হচ্ছে যে আমি বাকি ক্যান্ডিডেটরা খুব কাছাকাছি প্রোফাইলের বা কাছাকাছি ধরনের। তবে আপনি যদি র্যাঙ্ক চয়েস করতে বলেন, তাহলে আমি একটা র্যাঙ্ক চয়েস করতে পারি। যে ধরেন আমি নাই, আমাকে বলতেছেন আপনি যে এদের মধ্যে একটা 1, 2, 3, 4 করো বাই প্রেফারেন্স। হ্যাঁ, বাই প্রেফারেন্স। জিএস ভিপিটা পরে জিজ্ঞেস করব। খুব টাফ, নিজেই বললাম। 1 নাম্বার উড বি বাকের। ওকে, বাকের এই সেন্সে যে আমি দেখছি যে বাকের অন্তত পক্ষে গত 6, 8, 10 মাস ধরে মুক্তিযুদ্ধের কোয়েশ্চেনে মোটামুটি একটা স্ট্রং অবস্থান গ্রহণ করছে। এবং যদি আমরা ধরে নেই যে ডাকসুর ভিতরে 1-2টা শিবির থাকবে, সো এটা ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমার জন্য একটা খুব বড় প্রায়োরিটি। আইড সে 1 বাকের, 2 আইড সে হামিম। যদিও হামিমের বিরুদ্ধে হচ্ছে যে যে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অনেকগুলো অভিযোগ আসতেছে, মিছিল টিছিল করে মনোনয়ন জমা দিতেছে ইত্যাদি ইত্যাদি। তো সেটা মেইন স্ট্রিম ক্যান্ডিডেট, প্রচুর কাজকর্ম করে এবং সে ছাত্রদের মধ্যে ইনভলভ থাকবে আর কি, এটুকু বলা যায়। সো ইটস 1 বাকের, 2 হামিম। আচ্ছা, এটা আবার সাদি খুব মন খারাপ করবে ইন্টারভিউটা দেখে। আলসাদি ভুইয়া 2ও রাখা যেতে পারে আর কি। 2, 3 হামিম আর আলসাদি ভুইয়া, এই দুইজনের মধ্যে এদিক ওদিক হইতে পারে। আচ্ছা, আইড সে 4 উড বি মাহিন সরকার। এখন ফর ভেরি অবভিয়াস রিজনস আমার লিস্টে তো আর এসএম ফরাদ থাকবে না। আর ভিপি পদের এই প্রেফারেন্স র্যাঙ্কিং এ যদি আসি, আমার ভিপি তো আমার জন্য 1 ইমিয়াপা 1। 2 আই উড সে আবিদুল। ওকে, আবিদুল ইজ আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট এবং আবিদুল আমার কথা হচ্ছে যে ওই অনেক কথাবার্তা বলে যে নির্বাচিত হইতে হবে এমন লোকের যে রাজনীতি করবে না, অমুক তমুক। ডাকসু গোটাটাই রাজনীতি ভাই। ডাকসু নির্বাচিত হওয়ার পরের দিন আপনি টের পাবেন আপনি জাতীয় রাজনীতির ফিগার হয়ে গেছেন। সো পলিটিক্যাল না এরকম লোকজন দিয়ে খুব বেশি কাজ হবে বলে মনে হয় না। আইড সে 2 আবিদুল। আইড সে উমামা কাদেরের মধ্যে আসলে ইটস ভেরি হার্ড ফর মি টু ডিসাইড। উমামা কাদের 3 কাছাকাছি। 4 আর 4 উড বি শামীম। আচ্ছা, এটা একটা আপনি বললেন আপনার প্রেফারেন্স প্রেডিকশন। অফকোর্স প্রেফারেন্স প্রেডিকশন। ফাইন। সো অলমোস্ট উই আর ডান, এন্ড অফ দ্য ডিসকাশন। লাস্টে যদি কোনো ভোট চাইতে চান অডিয়েন্সের কাছে? যেটা বলতে চাই যে হচ্ছে কিছুদিন আগে এই আমেরিকাতে জোহরান মামদানির ক্যাম্পেইনের একটা খুব পার্টিকুলার কথা আমার খুব ভালো লেগেছিল, যে আপনি যদি আমার সাথে 10টা ইস্যুতে অ্যাগ্রি করেন তাহলে আপনি মানসিক ডাক্তার দেখান, যদি 10টা ইস্যুর 7টা ইস্যুতে অ্যাগ্রি করেন তাহলে আমাকে ভোট দিন। এটা কোনোদিনই সম্ভব না যে একজন ভোটারের সঙ্গে আমার প্রত্যেকটা ইস্যুতে মত এক হবে। কিন্তু আমি আপনাদের কাছে ভোট চাইবো এই জন্য যে আমার 10টা ম্যানিফেস্টোর যদি 6টাও আপনার মনে হয় যে এই 6টার সাথে আপনি অ্যালাইন্ড, তাহলে আমাকে ভোট দেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যদি কোনো কিছু আদায় করে নিয়ে আসতে হয় তাহলে রেজিস্ট্যান্স লাগবে, তাহলে প্রচন্ড পরিমাণে ফাইট করার ক্যাপাসিটি লাগবে। আর আপনি যদি আমার সর্বোচ্চ বড় সমালোচকও হন, আপনার এটা জানা উচিত যে আমি যেই পরিমাণ রিগোরাস ভাবে এই জিনিসগুলোর জন্য ফাইট করব, আর কেউ নাই যে এই পরিমাণ এফোর্ট দিয়ে, এই পরিমাণ জানপ্রাণ দিয়ে এই ইস্যুগুলোর জন্য ফাইট করবে। সো আমার ম্যানিফেস্টো দেখেন, আমার ম্যানিফেস্টোর অধিকাংশ জিনিস যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, প্লিজ ভোট ফর মি। থ্যাংক ইউ সো মাচ দাদা।